কি অবস্থা সবার? কেমন আছেন? ডিসেম্বর মাস, এখন অনেক ঠান্ডা বাতাস। লাস্ট ভিডিওতে অনেকে বরফ দেখেছেন, আজকে বরফ গলে গেছে সব। বাট প্রচন্ড বাতাস আজকে। এই মাসে সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস। সো ইটস গুড। আপনারা থাম্বনেইলে দেখেছেন যে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস ডেনমার্কে আসার, সেইটা নিয়ে ভিডিও। তাই আমি আশা করব যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না টেনে টেনে। বিকজ আমি যেটা রিসেন্টলি ফেস করেছি সেটা হচ্ছে, আমার ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি ওই ভিডিওর নিচেই কমেন্টগুলো থাকে যে ভাই এই জিনিসটা কিভাবে করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতেন তাহলে আই গেস আপনার এই প্রশ্নটা হয়তো বা আসতো না মনে, বা উত্তরটা আপনি পেয়ে যেতেন। সো যেই বিষয়টা আমি শুরুতে বলতে চাই সেটা হচ্ছে, আপনি ডেনমার্কে যে আসবেন কিভাবে, বা কিভাবে আপনি প্ল্যান করবেন সেই জিনিসটার জন্য এই ভিডিওটা। সো প্রথমে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে যে আপনি ডেনমার্কে আসতে চান কি চান না। সো এই মাইন্ডসেটটা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনার। ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার নিজের ভিডিও আছে, অথবা আপনি গুগল করতে পারেন, অথবা আপনার আশেপাশের ফ্রেন্ডস, ভাই ব্রাদার বা যারা সিনিয়র আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তারা কিভাবে এসছে, বা তারা প্ল্যান করছে কিভাবে। সো শুরুতেই যে জিনিসটা করতে হয় বললাম, প্রথমত মাইন্ডসেট তৈরি করা যে আপনি ডেনমার্কে আসতে চান। সো ডেনমার্কে আসতে চান, ভালো কথা, প্ল্যান করে ফেললেন, মাইন্ডসেট রেডি। এখন সবচেয়ে শুরুর যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি পড়াশোনা করতে চান মাস্টার্সে নাকি ব্যাচেলার্সে। সো যদি আমি ধরে নিলাম আপনি মাস্টার্সে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি প্রথমত যেটা করবেন ইউনিভার্সিটি খুঁজে বের করবেন। সো ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করবেন? ইউনিভার্সিটি খুঁজে বের করার জন্য আপনাকে studyindenmark.dk এই ওয়েবসাইটে যেতে হবে। আমার একটা পুরো ভিডিও আছে, ওইখানে আপনি ডিটেলসে বলেছি কিভাবে আপনি ইউনিভার্সিটির খুঁজে বের করবেন এবং কোর্স খুঁজে বের করবেন। সো ওইটা বের করার পরে আপনি ওখান থেকে দেখবেন কিন্তু যে আপনার সেমিস্টার ফিজ অ্যান্ড আদার স্টাফ। সো ওই জিনিসটা আপনাকে ম্যাচ করতে হবে যে আপনার যে ফিনান্সিয়াল কন্ডিশন বর্তমানে আছে, মানে আপনি কতটুকু এফোর্ড করতে পারবেন, ওই জিনিসটা ম্যাচ করা। সাথে আপনি এটাও দেখবেন যে এখানে থাকা খাওয়ার যে কস্টটা, বা আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন ওই ইউনিভার্সিটি কোন সিটিতে আছে, ওই সিটির অবস্থা কি, ওই সিটির জবের বর্তমানের কন্ডিশন কি, এই জিনিসগুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন। তাহলেই আশা করছি আপনি বুঝে যাবেন যে আপনি কোন ইউনিভার্সিটি এবং কোন সিটিতে পড়লে আপনার জন্য বেটার হয়। প্লাস আপনার এডুকেশন যদি হয়ে থাকে ধরেন ফর এক্সাম্পল মার্কেটিংয়ে, সো আপনি পড়তে যাচ্ছেন কোপেনহেগেন বিজনেস স্কুলে, আপনার কোপেনহেগেনে বিজনেস স্কুল থেকে আপনি মাস্টার্স করা শেষে আপনার মার্কেটিং এর জবের অপরচুনিটি কিরকম, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এটা নিয়ে আরো ডিটেলে অনেক কিছু বলা যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। সো আপনি এটা করার পরে যখন আপনি মাইন্ডসেট করে ফেললেন যে আচ্ছা ঠিক আছে, এই তিনটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব, এই তিনটা কোর্সে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং এর পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিলেন। এখানে একটা কথা আছে, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস এর স্কোরটা এনশিওর করতে হবে। সো ডেনমার্কের আইএলটিএস এর স্কোর প্রাইভেট ইউনিভার্সিটির জন্য 6 লাগে, এবং পাবলিক ইউনিভার্সিটির জন্য 6.5 থেকে 7, কিছু কিছু ইউনিভার্সিটি 7 চায়। সো এটা লাগে। এই স্কোরটা আপনি কখন অ্যাচিভ করবেন? সো আপনার ধরেন আপনি অ্যাপ্লাই করছেন সেপ্টেম্বর সেশনের জন্য, আপনি তার আগের বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এই স্কোরটা অ্যাচিভ করা সবচেয়ে বেস্ট ডিসিশন আমার মতে। বিকজ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার আইএলটিএস স্কোরটা আপনি ইজিলি আপলোড করে দিতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা আগে করে ফেলি, আইএলটিএস স্কোরটা পরে আপলোড করলে হবে কিনা। অনেক ইউনিভার্সিটি আছে যারা পরবর্তীতে আপনাকে সুযোগ করে দেয়, আবার কিছু ইউনিভার্সিটি আছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো ওই জায়গাটাতে আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটিতে আপনার পরবর্তীতে আপলোড করা যাবে কিনা। তবে বেস্ট আপনি আগে থেকে অ্যাপ্লাই করে ফেলুন। সো পরবর্তীতে যদি আপনার মন মতো স্কোর না আসে, বা আপনি যে স্কোরটা পাচ্ছেন ওটা দিয়ে যদি অ্যাপ্লাই না করা যায়, সো পরবর্তীতে আপনি আরেকবার আইএলটিএস দিয়ে আপনার যেই স্কোরটা আপনার প্রয়োজন সেই স্কোরটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সো চলে গেল আইএলটিএস এর প্রসঙ্গ, অ্যাপ্লিকেশনও করে ফেললেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার একটা লম্বা সময় অপেক্ষা করতে হবে। আপনার কাছে মনে হতে পারে এই সময়টা অনেক দীর্ঘ, অনেক বোরিং, আপনি এই সময় কি করবেন আপনি জানেন না। আপনার আপাতত এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই। ওরা অনেক সময় নেয় অ্যাপ্লিকেশন প্রসেস করার পরে, যে কিভাবে আপনার অফার লেটার দেওয়া থেকে শুরু করে বা অন্য ইনফরমেশন থেকে শুরু করে। ইন দ্য মিন টাইম আপনি প্রসেস চলতে থাকা অবস্থায় অন্যান্য প্ল্যানগুলো করা শুরু করবেন, মানে হচ্ছে অন্যান্য রিসার্চগুলো। সো রিসার্চগুলো কী ধরনের হতে পারে?
ধরেন আপনি ওডেন্সে আসবেন, ওডেন্সেতে আসার পরে আপনি কি কি করতে পারবেন, কোথায় কি আছে, জব কিভাবে পেতে হবে, সিপিআর কিভাবে ম্যানেজ করতে হবে, বা আপনার অন্যান্য যেই ইনফরমেশনগুলো লাগে, ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে মিট আইডি বলতে একটা জিনিস আছে, সো মিট আইডি কীভাবে নিতে হয়, সো এই প্রসেসগুলো আপনি একটা নোট করা শুরু করবেন যে এই জিনিসগুলো আমি যদি চান্স পেয়ে যাই, আমি যদি ওডেন্সে আসি, এখানের মিউনিসিপ্যালিটি থেকে কিভাবে সিপিআর, কিভাবে আপনার মিট আইডি এগুলো ম্যানেজ করা লাগবে, এবং কিভাবে জব পেতে হবে, কিভাবে না পেতে হবে, কি কি জিনিসপত্র আগে থেকে রেডি করতে হবে, এই জিনিসগুলো আপনি করে ফেলবেন। আচ্ছা, চলে যাই এর পরবর্তী প্রসঙ্গে। সো আপনার ধরেন অফার লেটার চলে আসলো, অফার লেটার চলে আসার পরে আপনি আলহামদুলিল্লাহ খুবই খুশি, মহা খুশি। এখন কি করবেন? এখন আপনাকে প্রিপারেশন নিতে হবে সেমিস্টার ফি পে করার। সেমিস্টার ফি পে করতে হবে কিভাবে? সেমিস্টার ফি আপনি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে পে করতে পারবেন। সো আপনার এখন বাংলাদেশে ডলার সংকট চলছে, ইউরো সংকট চলছে, সো এই মুহূর্তে আপনার একটু আগে থেকে খোঁজ নিতে হবে। ধরেন অফার লেটার থেকে আপনার 14 দিন সময় দেয়, অ্যারাউন্ড 14 থেকে 15 দিন টিউশন ফি পে করার। সো আপনার যখন দেখছেন যে জুন জুলাই চলে এসছে, এই টাইমে অফার লেটার আসতে পারে, তার আগে থেকে আপনি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকে কথা বলে রাখতে পারেন যে আপনার টিউশন ফি ডেনমার্কে পাঠানো যাবে কিনা। সো অনেক কিছু অনেক সময় চেঞ্জ হয়। সো আমার সাজেশন হচ্ছে অল্টারনেটিভ কোনো ওয়ে বের করা। সো অল্টারনেটিভ ওয়ে কি হতে পারে? অল্টারনেটিভ ওয়ে হতে পারে আপনার দেশের বাইরে, ফর এক্সাম্পল ইউরোপে, ফ্রান্সে কোনো কাজিন আছে বা কেউ ফ্যামিলি মেম্বার কেউ আছে, সো তাদের মাধ্যমে পে করার জিনিসটা আপনি ইনশিওর করে রাখতে পারেন যে তারা পে করে দিবে, আপনি পরবর্তীতে তাদেরকে টাকাটা দিয়ে দিলেন। এটা ডেফিনেটলি ইটস নট আ প্রপার ওয়ে। প্রপার ওয়ে হচ্ছে ব্যাংকের মাধ্যমে যাওয়া। সো আমি রেকমেন্ড করবো ব্যাংকের মাধ্যমে যাওয়া, এটা সবচেয়ে বেশি সেফ। সো আগে থেকে কথা বলে নেবেন ব্যাংকের সাথে যে এই জিনিসটা আপনি করতে পারবেন কি পারবেন না, এবং কত খরচ হতে পারে। সো আপনার টিউশন ফিটা আপনি দিয়ে দিলেন, ভালো কথা, আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা কনফার্মেশন মেল করবে যে আপনি টিউশন ফি দিয়ে দিলেন। এরপরের প্রসেসটা হচ্ছে ভিসার প্রিপারেশন নেওয়া, এবং এটা সবচেয়ে টাফেস্ট। আপনি ভিসা প্রসেস করার আগে আপনার ভিসার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে, পেপারস, সেই জিনিসগুলো আপনি রেডি করে রাখবেন। সো আপনার এনআইডি ডেফিনেটলি নাম ঠিক থাকতে হবে, বাবার নাম, মায়ের নাম, এগুলো ঠিক থাকতে হবে। তারপর আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে, এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স, এই জিনিসগুলো আপনার খুবই দ্রুত রেডি করে রাখতে হবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। দেন আপনার বার্থ সার্টিফিকেট যদি না থাকে, একটা ইংলিশের বার্থ সার্টিফিকেট রেডি করে ফেলেন। তারপর হচ্ছে আপনার জবের এক্সপিরিয়েন্স লেটারগুলো রেডি করে ফেলেন। সো যত ধরনের পেপারস আছে, এই পেপারসের একটা লিস্টও আছে, আপনি একটু ঘাটাঘাটি করে পাবেন, বা আমি নিজে পরবর্তীতে একটা ভিডিও করব ভিসার জন্য যে পেপারসগুলো লাগে, ওই জিনিসগুলো আপনার রেডি করে রাখতে হবে। এবং এইগুলো আপনার সেমিস্টার ফি দেওয়ার পরপরই, মানে টিউশন ফি এটা পে করার পরপরই আপনাকে এটা প্রিপারেশন শুরু করতে হবে, এবং আপনার যত দ্রুত সম্ভব ভিসার জন্য প্রসেস শুরু করতে হবে। বিকজ আপনার অফার লেটার আসার পরে, টিউশন ফি দেওয়ার পরে বেশি সময় থাকে না আপনার সেমিস্টার শুরু হওয়ার। সো আপনি যদি মনে করেন আপনার হাতে অনেক সময় আছে, ইটস আ ভেরি রং কনসেপ্ট। আপনার হাতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস সময় থাকে, এবং ভিসা দিতেই অ্যাকচুয়ালি 1.5 থেকে 2 মাস সময় লাগে। যেমন আমার ভিসা দিতে সময় লেগেছে 65 দিনের মতো। সো আমার সেমিস্টার শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে, বাট ভিসা আমি পেয়েছি হচ্ছে অগাস্টের 30 তারিখের দিকে। সো আমার এখানে এসেছি আমি সেপ্টেম্বরের 5 তারিখে। সো আমার প্রথম 5 দিন আমি ছিলামই না ডেনমার্কে। সো এই জিনিসটা আপনার খুবই দ্রুত প্রসেস করা লাগে। সো টাকা পয়সা যে জিনিসটা আমি বলছিলাম যে আপনার সিঙ্গেল যদি আসেন সেক্ষেত্রে ব্যাংকে কোনো অ্যামাউন্ট দেখানো লাগবে না। যদি স্পাউস নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে একটা ডিপোজিট মানি দেখানো লাগে। এই ডিপোজিট মানিটা আপনার ব্যাংকে কোনো নির্দিষ্ট সময় রাখা লাগে না। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি 7 দিন আগে থেকে ব্যাংকে রাখতে পারেন। সো বর্তমান সময়ের হিসাবে 14 থেকে 15 লাখ টাকা বা তার একটু বেশি প্রয়োজন হতে পারে। সো আপনি ভিসা যেদিন অ্যাপ্লাই করবেন, আপনার ধরেন আপনি চিন্তা করে রেখেছেন 15 তারিখে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, আপনি চেষ্টা করবেন যে 1 তারিখেই টাকাটা রাখার জন্য, সো দ্যাট 15 দিন টাকাটা থাকে, এবং আপনি 15 দিনের একটা স্টেটমেন্ট নিলেই হবে। মানে টাকাটা ঢোকার পরে যে একটা স্টেটমেন্ট তুলবেন যে এত তারিখ থেকে এত তারিখের একটা স্টেটমেন্ট, এবং আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আছে। এই টাকাটা আপনি ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত, মানে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প লেগেছে এবং আপনার হাতে পাসপোর্টটা আছে, এর আগ পর্যন্ত আপনি টাকাটা তুলবেন না। বেস্ট হচ্ছে আপনি ডেনমার্কে আসার পরে এই টাকাটা সরাবেন, এর আগে সরানোর কোনো দরকার নেই। বাট এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ইটস সেফ। আপনি টাকাটা আগেও তুলতে পারেন, মানে ভিসা পাওয়ার পরে। বাট সেফ হচ্ছে, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি ডেনমার্কে আসার পরে টাকাটা তুললেন।
আচ্ছা, সো প্রসঙ্গে ফিরে আসি। আমার এখানে যেটা বলছিলাম যে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, সো আপনার পেপার সব রেডি। আপনার প্রথমে যেটা করতে হবে, একটা কেস অর্ডার আইডি খুলতে হবে। কেস অর্ডার আইডি আপনি ডেনমার্কের ওয়েবসাইটে একটা ওয়েবসাইট আছে, আমি হয়তো বা লিঙ্ক দিয়ে দেবো নিচে। সো কেস অর্ডার আইডিটা আপনি খুলে ফেলুন। কেস অর্ডার আইডি খোলার পরে আপনাকে এমবেসি ফিটা দিতে হবে। এমবেসি ফি একটা অ্যামাউন্ট থাকে, সো ওই অ্যামাউন্টটা দিয়ে দিলেন। এবং আপনার বাংলাদেশে ভিএফএস এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা করে, কারণ বাংলাদেশে ডিরেক্টলি এমবেসি অ্যাপ্লিকেশন নেয় না। সো ভিএফএস এর একটা ফি আছে, ভিএফএস এর ফিটাও দিতে হবে। বাট ভিএফএস এর ফিটা আপনি দিবেন হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়। মানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন রেডি করলেন, ডেনমার্কের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। সো আপনি ডিরেক্টলি কোনো একদিন সকাল সকাল চলে যাবেন ভিএফএস এ। সো চিরাঙের জন্য চিরাঙের ভিএফএস, ঢাকার জন্য ঢাকার ভিএফএস, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। সো ঢাকার ভিএফএস এ গেলেন, ফর এক্সাম্পল ঢাকার ভিএফএস এ গিয়ে আপনি অ্যাপ্লিকেশন জমা দিবেন, এবং তখনই আপনাকে অ্যাপ্লিকেশনের যে এজেন্সি কস্ট, মানে হচ্ছে ভিএফএস এর যে চার্জটা, সেই চার্জটা দেওয়া লাগবে। সো আপনি দেওয়ার পরে আপনার ছবি তোলার জন্য কিছুক্ষণ ওয়েট করতে বলবে, আপনি সেদিনই ছবি তুলবেন ভিসার জন্য। এবং এরপর আপনি চলে আসবেন, আপনার কাছে এসএমএস আসবে যে আপনার ফাইলটা জমা হয়েছে, পাসপোর্টটা জমা হয়েছে। এবং আপনি পরবর্তীতে জানতে পারবেন যখন আপনার ভিসা হয়ে যাবে বা আপনার পরবর্তী কোনো ডিসিশন আসবে। সো এরপরে আপনার জন্য ওয়েট করার একটা লম্বা সময়, এই সময়টা সবচেয়ে বেশি কঠিন। মানুষ মনে করে যে অফার লেটার পাওয়ার যে সময়টা সবচেয়ে বেশি কঠিন, বাট না, এই সময়টা সবচেয়ে বেশি কঠিন। এই সময়টার মধ্যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শপিং লিস্ট তৈরি করা, আপনার কি কি কাপড় চাপড় নিবেন, কি কি ঘরের জিনিসপত্র নিবেন, এই জিনিসগুলো রেডি করা। তারপর মেন্টালি একটা প্রিপারেশন নেওয়া। অনেকে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে চান, অনেকে ঘোরাঘুরি করেন। এই জিনিসটা করে ফেলেন, বিকজ আপনি কতদিনের জন্য বাংলাদেশ থেকে বের হচ্ছেন এটা হয়তো বা আপনিও জানেন না। সো যা করার এর মাঝখানে এই 2 মাসের মধ্যে করে ফেলেন। যারা যারা জব করে থাকেন তারা একটু আগে ছাড়ার চেষ্টা করেন, অ্যাটলিস্ট 1 মাস আগে ছাড়ার চেষ্টা করেন, সো দ্যাট ইউ গেট টাইম ফর ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। যারা বাংলাদেশের খাবার খুব পছন্দ করেন তারা এর মধ্যে বাংলাদেশের অনেকগুলা খাবার খেয়ে ফেলেন, দরকার পড়লে মোটো হয়ে যান, বিকজ ডেনমার্কে এসে আপনাকে শুকাইতেই হবে, আলটিমেটলি আপনি শুকায় যাবেন। সো আপনি বাংলাদেশের যত খাবার খেতে চান খেতে পারেন, পুরান ঢাকা বলেন বা বগুড়ার দই বলেন বা যেটা আপনার মন চায়, সব কিছুর খাবার আপনি ট্রাই করেন, আবার ট্রাই করেন, বারবার ট্রাই করেন, বিকজ আপনি এই খাবারগুলো এখানে কখনোই পাবেন না। এবং এই খাবারের টেস্ট আর বাংলাদেশের খাবারের টেস্ট কখনোই সেম হবে না। আমরা যেমন ফ্যামিলির পরে সবচেয়ে বেশি মিস করি বাংলাদেশের খাবার। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই জিনিসটা মিস করাটাই স্বাভাবিক। আচ্ছা, গেট ব্যাক টু দ্য পয়েন্ট, আমি খাবার নিয়ে চিন্তা করতে করতে ইমোশনাল হয়ে গেছি। সো এই লম্বা সময়টা আপনি ওয়েট করছেন ভিসার জন্য, এবং এর মধ্যে আপনি অন্যান্য প্রিপারেশন করবেন। আপনার ফ্লাইটের টিকিটস থেকে শুরু করে অন্যান্য প্রাইস কীরকম, লাগেজ কেনা থেকে শুরু করে এই জিনিসগুলো আপনি একটু ঘাটাঘাটি করবেন। এবং দেন আপনি ইন দ্য মিন টাইম আপনার যেই কেস অর্ডার আইডি যে ওয়েবসাইট থেকে খুলেছেন, ওইখানে আপনার যেই কেস অর্ডার আইডিটা আছে ওইটা দিয়ে বারবার চেক করবেন যে নো ফি এসছে কিনা। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে ওইখানে দেখা হবে যে পেইড। সো আপনি যখন ভিসা ডিসিশন এসে যাবে তখন আপনার ওইখানে নো ফি দেখাবে। কেসরের যে ওয়েবসাইটটা আছে ওইখানে নো ফি মানে হচ্ছে আপনার ভিসার ডিসিশনটা হয়ে গেছে। এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। সো আপনার এই নো ফিটা আসা মানে ওরা ডিসিশন নিয়ে নিয়েছে এবং খুব শীঘ্রই আপনার কাছে ফোন আসবে। সো অনেকের নো ফিটা আগে আসে না, আগে ফোন আসে। সো আগে ফোন আসা মানে হচ্ছে আপনার ইন্টারভিউ হবে। সো ইন্টারভিউ সবার হয় না, অনেকের হয়। অনেকের শুধু অ্যাপ্লিকেন্টের হয়, অনেকের শুধু স্পাউসের হয়, অনেকের স্পাউস অ্যাপ্লিকেন্ট দুজনেরই হয়। সো এটা কেন হয়, কিভাবে হয়, এটা কেউই বলতে পারে না, এটা ওদের সম্পূর্ণ ডিসিশন। সো এই জায়গাটাতে আপনার অনেক কাম অ্যান্ড কুল থাকতে হবে, প্যানিক করা যাবে না। অ্যান্ড ডেনমার্কের ভিসার ইন্টারভিউ খুব টাফ হয় না। আলহামদুলিল্লাহ আমাদের ভিসার ইন্টারভিউটা ফেস করা লাগেনি, আমরা ডিরেক্টলি ভিসা পেয়ে গেছি। সো আপনার পেপার যদি সব ঠিক থাকে, আপনার যদি কোনো কোশ্চেন না থাকে, ওদের যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে এটা দিয়ে দিবে ভিসার যে ডিসিশনটা। সো ধরলাম আপনার ইন্টারভিউ ডেকেছে, আপনি ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার পরে আবার সময় নেয় ওরা কিছুদিন, তারপরে ওরা ডিসিশন জানায়, ইয়েস হলে ইয়েস, নো হলে নো।
অ্যান্ড নো হলে ওরা জানিয়ে দিবে যে আপনার ভিসা হয়নি, এটা আপনাকে মেল করবে বা আপনাকে ফোন করে বলবে এবং আপনার পাসপোর্ট নিয়ে যেতে বলবে। আর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনার সুন্দর মতো আপনি পেয়ে যাবেন আপনার নো ফি আসার পরে আপনাকে কল করবে যে আপনার ভিসার জন্য আসতে হবে, ভিসা পাসপোর্ট কালেক্ট করার জন্য আসতে হবে। সো আপনি সুন্দর মতো চলে গেলেন ডেনমার্কের এমবেসিতে। আপনাকে পাসপোর্ট কালেক্ট করতে দেবে না, সেদিন আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে। আপনি যখন ভিএফএস প্রথম দিন গিয়েছিলেন সেদিন কিন্তু আপনাকে পাসপোর্ট রাখবেন আপনার আপনার পাসপোর্টে জাস্ট ওরা স্ক্যান করে ছবি তুলে আপনাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে। সো আপনার যখন নো ফি চলে আসবে এবং আপনাকে এমবিসি থেকে কল করবে যে ডেনমার্কের এমবিসিতে আপনাকে আসতে হবে এতটা বাজে, সো আপনি ওই টাইমেই যাবেন। প্লিজ লেট করবেন না, বাংলাদেশের টাইম ফলো করবেন না। দরকার বলে আধা ঘন্টা আগে যাবেন, আধা ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকবেন গেটের সামনে এবং এক্স্যাক্টলি ওই টাইমে আপনাকে ঢুকতে দেবে। এবং আপনি ওখানে গিয়ে ভিডিও করবেন না যে আমি ডেনমার্কের এমবেসিতে এসেছি, এই কাজগুলো কখনোই করবেন না। ওরা এটা করলে ওরা খুবই সিরিয়াসলি নেয় এবং ওরা হতে পারে ওই মুহূর্তে আপনার ডিসিশন চেঞ্জ করতে পারে। সো খুবই ফর্মাল থাকবেন, খুবই পোলাইট থাকবেন এবং ওদের সাথে খুবই ফর্মালি কথা বলার চেষ্টা করবেন। দেন হচ্ছে আপনার এমবেসি থেকে কল আসলো, আপনি সেদিন পাসপোর্টটা নিয়ে গেলেন। আপনার যেই ভিএফএস থেকে একটা কাগজ দেয় আপনার রিসিট টাইপের, ওইটাও নিয়ে যাবেন সাথে। ওইটা লাগে না যদিও, বাট ওইটা নিয়ে যাবেন সেফ সাইড। এবং পাসপোর্টের একটা ফটোকপি লাগে, ওই পাসপোর্টের ফটোকপিটাও নিয়ে যাবেন, যেটার মধ্যে আপনার ভিএফএস একটা সিল দেয় আমি যতটুকু মনে পড়ে আমার। সো ওইটা নিয়ে যাওয়ার পর আপনি পাসপোর্টটা জমা দিলেন, ওরা পাসপোর্টটা সেদিন রেখে দিবে। তার একদিন বা 2 দিন পরে, অনেকের 1 সপ্তাহ লাগে, আপনার ভিএফএস থেকে কল আসে যে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে হবে। আপনার এসএমএসও আসবে, মেইলও আসবে, ওরা কলও করবে যে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে হবে। সো আপনি সুন্দর মতো ভিএফএসে চলে যাবেন নির্দিষ্ট সময়ে, আপনি গিয়ে পাসপোর্টটা কালেক্ট করবেন অ্যান্ড পাসপোর্টটা খুলে দেখবেন আপনার ভিসাটা হয়ে গেছে অ্যান্ড ডান। আপনার ডেনমার্কের এই পুরো এত মাসের অলমোস্ট প্রায় 8-9 মাসের যাত্রা প্রিপারেশন এটা সফল হবে এবং আপনি তখন মেন্টালি প্রিপেয়ার্ড ডেনমার্কে আসার জন্য। এবং তার আগে আপনি ফ্লাইটের টিকিট এগুলো কেটে ফেলবেন, শপিং যা করা করে ফেলবেন। অনেকে মনে করে যে আচ্ছা ভিসা হবে কি হবে না, এর মধ্যে শপিং করব কি না। আমার মতে এই ওয়েটটা করা উচিত না। অফার লেটার এসে গিয়েছে মানে আপনার মোস্ট অফ দ্য চান্সেস, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটির জন্য তো ডেফিনেটলি আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা 100% অলমোস্ট। বাট 100% আমি বলতে পারবো না, বিকজ আমি ভিসা দিই না, ভিসা দেয় হচ্ছে এমবেসি। সো মানে আমার দেখার মতো আজ পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে কারো ভিসা ক্যান্সেল হয়নি। সো আপনার ওই প্রিপারেশনটা নিয়ে নেবেন। অনেক ঠান্ডা, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার হাত পা জমে যাচ্ছে। সো আর বেশি সময় নিব না, আপনার ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আপনার এই প্রিপারেশনটার জন্য মেন্টালি স্টেবল থাকতে হবে, ধৈর্য রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনার নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে। মানে হচ্ছে আপনি অন্য কারো সাপোর্ট এক্সপেক্ট করতে পারবেন না। এখানে সাপোর্ট করার মতো অনেকেই থাকবে না আপনার পাশে। অনেকে বলবে যে আপনার ডিসিশন রং, ডেনমার্কে কেন আসছেন, অন্য দেশে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান। বাট আপনি যদি মেন্টালি প্রিপেয়ার থাকেন যে আপনি ডেনমার্কেই আসবেন, দেন দ্যাটস দ্য চয়েস ইউ শুড মেক। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ দেখেছেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন। আর হচ্ছে যারা যারা এখনো আমি দেখলাম যে আমার অ্যানালিটিক্সে যে ভিডিওটা দেখছে যারা, তাদের মধ্যে 70%ই সাবস্ক্রাইব করে না। সো সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড আশা করছি সামনে আরও ভিডিও নিয়ে আসবো। লাস্ট উইকে আমি ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজের কিছু প্রবলেম চলছিল ফ্যামিলি এবং পার্সোনাল লাইফে। সো আশা করছি এর পরবর্তীতে নিয়মিত ভিডিও দিব এবং সামনে আমি ট্রাভেল করার প্ল্যান করছি আমার সেমিস্টার শেষে। সো আপনারা ট্রাভেলের ভিডিও পাবেন অনেকগুলো। আমি ইউরোপ আশা করি ট্রাভেল করা শুরু করব ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্রিপারেশন নেওয়া শুরু করেন। যারা যারা এই সেমিস্টারে আসছেন তাদের জন্য শুভকামনা রইল। আর যারা যারা আসবেন প্ল্যান করছেন তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আর কমেন্টে জানিয়ে দেন কি কি আপনার কোশ্চেন বা কনফিউশন আছে। আমার ফেসবুক পেজে নক করতে পারেন। যারা যারা অনেক লম্বা লম্বা কোশ্চেন নিয়ে কমেন্ট করেন আমাকে এখানে, সো তাদের জন্য কনসালটেশন আওয়ার আপনি বুক করতে পারেন। 30 মিনিটসের জন্য আমি একটা খুবই অল্প চার্জ করি। আর যারা যারা আমার মাধ্যমে ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমার প্যাকেজ রেডি করা আছে। সো আমার ফেসবুক পেজে আপনি মেসেজ করে এই ইনফরমেশনগুলো পাবেন। ফেসবুকে গিয়ে সার্চ করুন ট্রাভেল উইথ অনয়, পেয়ে যাবেন পেজটা। সো এখানে গিয়ে মেসেজ করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সায়োনারা, খোদা হাফেজ, ভালো থাকবেন।